বহুদিন পর জম্পেশ একটা ঘুম দিয়েছে নওশাদ। শেষ কবে যেমন শান্তির ঘুম ঘুমিয়েছিল মনে পড়ে না তার। ভোরের হালকা রোদ এসে পড়েছে উঠোনে। সকালে ঘুম থেকে উঠে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটতে হাঁটতে দাঁত মাজছে। মর্জিনা ডেকে জিজ্ঞাসা করলেন, নাজিরে কই? দেখলাম না তো। ভাই শ্বশুরবাড়ি জামাই আদর খায়। তুই যাস নাই? না, আজকে যাব। বিথি আর শিউলি মিলে উঠান ঝাড়ু দিচ্ছে। পারভেজ সিঁড়িতে বসে ঝিমুচ্ছে। গত রাতের এঁটো থালা বাসন ধুয়ে এনে টিনের চালে সারি সারি করে রাখছেন ফরিদা। জিজ্ঞাসা করলেন, তোর কি খবর? কম লেখাপড়া তোর করলি না, লাভ কি হইল? সেই তো গ্রামে বেকার পড়া রইছস, সংসারও করতে পারলি না, বউরাও গেল গা। উত্তর দেওয়া তো দূর, মহিলার দিকে নওশাদ ফিরেও তাকালো না। ফরিদা ক্ষুব্ধ হলেন। আজকাল মেজাজ শান্ত রাখতে পারে না। এদের দুই ভাইয়ের আচরণ দেখলে ইচ্ছে করে তেরে গিয়ে মেরে দিয়ে আসতে। বিড়বিড় করে বললেন, দুধ কলা দিয়ে কালসাপ পুষছি, হ্যাঁ? আমারই এখন ছবল মারতে চাই। যেই দিন ধর্ম না, ওই দিন বুঝবি কত ধানে কত চাল। মুখ ধুয়ে গরুদের খাবার দিয়ে একেবারে গোসল সেরে এলো নওশাদ। ফজরের নামাজ আদায় করে মিল থেকে একবার ঘুরে এসেছে। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। ওরও হয়েছে সেই দশা। ধরা পড়ে যাওয়ার ভয় মন থেকে যাচ্ছেই না। তবে ভাগ্যিস গিয়েছিল, নইলে বাইরে রয়ে যাওয়া ছোপ ছোপ রক্তের দাগ কারো না কারো চোখে পড়ে যেত। সেগুলো তো হালকা আলোয় আবার পরিষ্কার করে এসেছে। জনবসতি কম থাকা যা রক্ষা। দড়িতে লুঙ্গি মেলে দিয়ে চাচাতো ভাইদের উদ্দেশ্যে বলল, তোরা যাবি না? পারভেজ দুদিকে মাথা নাড়ালো শাহরিয়ার বলল, না, আঙ্গ মেলা কাম আছে, ব্যবসা দেখতে হয়, চাষাবাদ করতে হয়, বিয়ে বাড়ি যাওয়ার সময় কই। নওশাদ আর কথা বাড়ালো না। চাচাতো ভাইগুলো সুযোগ পেলে সর্বদা তাকে হেয় করে কথা বলে, নিচু দৃষ্টিতে দেখে। শুধু নাজিরের বেলায় পারে না, চুপ থাকে, সম্মান করার ভান করে। নাজিরকে খোঁচা মারলে নাজির তাদের ছেড়ে দিবে নাকি? মেরে হাত পা ভেঙে দিবে না? মাস্টার বাড়ির আনাচে কানাচে বিয়ের ব্যস্ততা, তার মধ্যে মিস্ত্রির শরীরটা বিশেষ ভালো নেই। কয়েকদিন ধরে বেশ ধকল যাচ্ছে, তবুও মুখ ফুটে কাউকে কিছু বলেনি মেয়েটা। আজ যেন তা মাত্রা ছাড়িয়ে গিয়েছে। সকালের পছন্দের খিচুড়ি খেতে বসে বমি করে দিয়েছে। তারপর থেকে শরীরটা ভীষণ দুর্বল। বড় ভাইয়ের বিয়ে নিয়ে যত আনন্দ ছিল সব মুহূর্তে যেন অসুস্থতায় রূপ নিল। সেই খবর শুনে সৈয়দুন্নেসা তৎক্ষণাৎ নাতনির ঘরে এলেন। তাকে বিছানায় শুয়ে কাতরাতে দেখে চিন্তিত হলেন। ছোট থেকেই মেয়েটা ভীষণ আহ্লাদি আদুরে। সামান্য সর্দি হলেও কেঁদে কুটে বাড়ি মাথায় করে তুলত। পারুল মেয়ের শিওরে বসে মাথা টিপে দিচ্ছেন। বাড়ির বাকি নারীরা হেসেলে ব্যস্ত। কিছুক্ষণ আগে বরযাত্রী কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্ত্রীর অসুস্থতার খবর নাজির জানে না। গত রাতেও মেয়েটা ঠিক ছিল। তাকে মানাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। যাওয়ার পূর্বেও কতবার জিজ্ঞাসা করলো, যাইবা না কেন? কি হইছে? আমার উপর রাগ কইরা আসো? সত্যটা মিস্ত্রি জানালো না। পেট ব্যথার বাহানা দিয়ে মিথ্যা বলল। মাকেও সায় দিতে বাধ্য করলো। সৈয়দুন্নেসা বিছানায় বসলেন। প্রথমে নারী, তারপর চোখ পরীক্ষা করে গুরু গম্ভীর কণ্ঠে পুত্রবধূর দিকে তাকিয়ে বললেন, হাব ভাবে তো আমার অন্য কিছু মনে হইতাছে বউ। পারুল তাল মেলালেন। আমারও একবার মনে হইছে আম্মা, কিন্তু আন্দাজে কি কমু কন? বৃদ্ধা নাতনির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, এর আগে বমি করছিলি? মাথা ঘুরাইছে? ঘন ঘন কাল দুপুরেও একবার বমি হয়েছিল, মাথা আজই শুধু ঘুরেছে। তবে কিছুদিন ধরে শরীরে জোর পাই না, খেতেও ইচ্ছে করে না, কেমন গা গুলিয়ে ওঠে। কিছুক্ষণ চুপ রইলেন বৃদ্ধা। পারুল আম্মা বলে ডাকার পরেও তিনি জবাব দিলেন না। কিছু সময় পর আচমকা হেসে উঠলেন, বললেন, এক লগে এত খুশি তোমরা কই রাখবা বউ? তোমার পোলার বউ পোয়াতি, কয়দিন পর হের পোলা পাইন হইব, এখন আবার মাইয়াও। ওইদিকে ফাহমিদেরও একই হাল, আইজ আবার নতুন বউ আইব। এই বছরে তো আমগো বাড়িত মোট 4 জন মাইসের আগমন ঘটতেছে। মিস্ত্রি উঠে বসলো। অবুজ বালিকার মতো দাদি আর মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলো। কিছুক্ষণ আগে যাদের ললাটে দুশ্চিন্তার ভাত ছিল তারা এখন মুচকি হাসছে। মুখ ভার করে সে জিজ্ঞাসা করলো, হাসছো কেন? কি হয়েছে? আমার অসুস্থতায় তোমাদের হাসি পাচ্ছে? সুসংবাদ সবার কানে পৌঁছে দেওয়ার জন্য পারুল ঘর থেকে বেরিয়ে গেলেন। সৈয়দুন্নেসা নাতনির গাল টেনে বললেন, ঢং করছেরি, জামাইয়ের আদর সুহাগে পোয়াতি হইয়াও এখন নাকি বুঝে না কি হয়েছে। তোর পেটে নতুন আরেক প্রাণ বাইরা উঠতেছে বউ। আল্লাহ দুজন রে সুস্থ রাখুক, হেফাজত করুক। নাচ জামাই আইলে সুসংবাদটা তুই জানাইবি নাকি আমি জানামো?
মিশ্রি বিশ্বাস করতে পারছে না, হাতটা অজান্তেই পেটে গিয়ে থেমেছে। অবিশ্বাস্য দৃষ্টিতে দাদির পানে কিছুক্ষণ চেয়ে থেকে লজ্জায় শাড়ির আঁচলে মুখ লুকিয়ে বলল, জানি না। মাইয়া শরম পাইতেছে। এটা শরম পাওয়ার কিছু, এটা হইল গর্বের বিষয়। মিশ্রি ওভাবেই শুয়ে রইল। সৈয়দুন্নেসা নাতনিকে রেখে আর গেলেন না কোথাও, কাছেই বসে রইলেন। ধীরে ধীরে বাড়িতে উপস্থিত নারীদের মধ্যে খবরটা পৌঁছে গেল। বাড়ির পুরুষ আর জোয়ান ছেলে মেয়েরা বরযাত্রীতে গিয়েছে, শুধু পলি আর ফাহমিদা যায়নি। কিছুক্ষণ পর তারাও এসে হানা দিল মিশ্রির ঘরে। বিয়ের গেট পেরিয়ে বরযাত্রী ভেতরে প্রবেশ করেছে। খাওয়া দাওয়ার শেষে নির্ঝঞ্ঝাটে রুহুলের বিয়ে সমাপ্ত হলো। নাজির ফিসফিস করে বলল। ওই যে খোয়ারি শাড়ি পরা মাইয়াটা দেখছোস? নওশাদ ভিড়ের মধ্যে চোখ বুলালো, জিজ্ঞাসা করলো, না, দুজন দেখতে পাচ্ছি। তুমি কোনটার কথা বলো? চিকন ফর্সা মতন যে আমগুলোকেই আছে। ও হ্যাঁ, দেখেছি। এইটা আকবর মাইয়ার মেজো মাইয়ার ঘরের নাতনি। ওই যে 4 দিনে মিলে দেহের বাপের লগে কথা হইল। ও পছন্দ হইছে? চোখ সরু করে ভাইয়ের দিকে তাকালো নওশাদ। নাজির সেই দৃষ্টি উপেক্ষা করে বলল, এর লগেই তো তোর বিয়ের প্রস্তাব দিছে। পরিবার যথেষ্ট ভালা, সমাজে উচ্চ বংশ। নখরা বাদ দিয়া রাজি হইয়া যা। বিয়েতে তোর এই লাভ, শক্তি ক্ষমতা আরো বাড়বো। চাচারা ক্ষতি করার সাহস পাইব না। বাঁচলে তো ক্ষতি করবে। মারার লাগেও তো ক্ষমতা লাগে রে নৌসাদ। এই যে সোহেল রে মারল, লাশ গুম করতেও কিন্তু শ্বশুরের সাহায্য নিতে হইছে, যাতে বিপদে পড়লো তারে চাপ দেওয়া যায়। এখন দুপুর, এতক্ষণে সিরাজের খোঁজও নেওয়া শুরু হইয়া গেছে। পরে যখন পাইব না, তখন তো ফরিদা বানুর সব সন্দেহ হাইয়া পড়বো আমার উপরে। চাচাগো মারার পর হ্যাগো পোলারাও কিন্তু বাচ্চা থাকবো। মানুষ মারা কি এত সহজ? আমার পায়ের তলার মাটি শক্ত করা শেষ, এবার তোর পালা। যে গেছে তার কথা ভাইবা লাভ নাই। ভাবিও না, কবেই ভুলে গেছি। তাহলে আজ গিয়ে হাঁক হইয়া দেমু। বিয়ে কইরা বিদেশে যাবি, নাকি কয়েক বছর বিদেশে কাইটা এরপর আইয়া বিয়ে করবি? বিয়ে করে গেলে ভালা, চাকরি থাকে বিদেশেই ভালা। কয়েক বছর মাথার ঘাম পায়ে ফেললা কাম কইরা পয়সা পাতি কামাবি, এরপরে দেশে আইয়া ব্যবসা পাতি খুললে বইবি। সাথে যদি সুন্দর একটা বাড়ি বানাতে পারস তাহলে তো আর কথাই নাই। এরপর না হয় একেবারে দেশে আইয়া পড়বি। সাথে বিয়েও দরকার, মানুষ সারা জীবন একলা থাকতে পারে না। নওশাদের মন মানে না, তবুও মাথা নাড়ায়। নাজিরাতে খুশি হলো। বিয়ের কাজ শেষ হতেই কয়েকজন বাদে বরযাত্রীর বাকি সবাই রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বউ নিয়ে ছেলে ফিরবে সন্ধ্যায়। বাড়ি ফিরতেই সৈয়দুন্নেসার ঘরে নাজিরের ডাক পড়ল। নওশাদকে আবার অলিউল খান ডেকে নিয়ে নিজের পাশে বসিয়েছেন। শুরু থেকে ছেলেটার দিকে তার বিশেষ নজর ছিল। আগেও একবার বেশ আলাপচারিতা হয়েছিল, তাই কাছে বসিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে লাগলেন। নওশাদের বাচনভঙ্গি সুন্দর, মানুষকে খুব সহজে নিজের দিকে আকৃষ্ট করতে পারে, যার দ্বারা ভদ্রলোক মুগ্ধ হলেন বলেই মনে হলো। শ্যালকের থেকে প্রশংসা শুনে আগেই তো মন গলে গিয়েছিল, এখন যেন পুরোপুরি। জিজ্ঞাসা করলেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি? কিছু একটা তো করতে হইব। মাথা নাড়লেন ভদ্রলোক। তা ঠিক, আজকালকার যুগে ভাইয়ে ভাইয়ে মিল তেমন একটা দেখা যায় না। বড় হইলেই তো কেমনে বাপের ভাগের সম্পত্তি একলা ভোগ করব, আরেক ভাইরে ঠকাইব সেই চিন্তা করে। আমার কতগুলো চাচাতো ভাই আছে, এক নাম্বারের খাটাইস। জোরপূর্বক হাসল নওশাদ। এখান থেকে উঠে যেতে পারলে যেন বাঁচে, কিন্তু অলিউল খান কিছুতেই তাকে ছাড়লেন না, বরং হাঁক ছেড়ে কন্যাকে ডাকলেন। শালিকাম্মা, এদিকে আয়। পিতার ডাকে শালিক ঘোমটা টেনে দৌড়ে এলো। অলিউল খান মেয়েকে দেখিয়ে বললেন, আমার 2 মাইয়ার মাঝে এইটা ছুডো মাইয়া, এইবার ক্লাস 10-এ উঠেছে। ওলাটা সবার চুডো, 5-এ পড়ে। বড় জনের অনেক আগেই বিয়া হইয়া গেছে। মাইয়ার ঘরে এখন 2 নাতি। কথা শেষে মেয়ের দিকে তাকিয়ে বললেন, সালাম দেও না রে। বাধ্যমের মতো শালিক সালাম দিল। সালামের জবাব নিয়ে মাথা তুলে তাকাতেই মেয়েটার সাথে চোখাচোখি হলো নওশাদের। চেহারার সঙ্গে সঙ্গে কণ্ঠস্বর ভারী মিষ্টি। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে। মেয়েটা বোধহয় লজ্জা কম, নইলে দৃষ্টি সরাচ্ছে না কেন, তাই সে নিজেই অন্যদিকে ঘুরে তাকালো। কোনো এক বাহানা বানিয়ে সেখান থেকে সরে এলো। সৈয়দুন্নেসা বিছানায় বসে আছেন। তিনি সালামের জবাব নিয়ে ইশারায় তাকে বসার নির্দেশ দিয়ে জিজ্ঞাসা করলেন, বিয়া শেষ? হ। আইস রাইতে তো থাকবা নাহি? না, তাল মিস্ত্রি থাকলে থাকুক, আমার বাড়ি ফিরতে হইব। আজ রাইতে তো থাকবা নাকি? আইস থাকো, একেবারে বউ ভাত শেষ হইলেই না হয়ে যায়ও। একটা পরিবারে কত ধরনের মানুষ আছে বুঝই তো।
লোকে পিঠ পিছে কথা বানাইয়া কইব, মায়াডারও খারাপ লাগবো। কি বলবে বুঝে উঠতে পারল না নাজির। সৈয়দুন্নেসা পুনরায় বললেন, বউরে এখন থাইকা বেশি বেশি যত্ন করতে হইব, মুখ ফুইটা কিছু না কইলেও বুঝা নিতে হইব, সারাক্ষণ চোখে চোখে রাখতে হইব। এ সময়ে মাইয়া মাইসের কেউ একটা ধমক দিলেও সারা জীবন মনে রাখা দেয়, কষ্ট পায়। এই সময় মানে নতুন বউ নাকি যে রং ঢং করমু? এমনিতে আপনি জামাইকে এক ছোট মাইয়া ধরে দিছিল। এই কয়েক মাসে এতটুকু বর করতে কি যে খান্ডুইটা গেছে। সৈয়দুন্নেসা মৃদু হাসলেন। নাজির এতে বিরক্ত হলো। হাসেন না তো, এই হাসির মানে আমি বুঝি না। যা কর সরাসরি কন। তোমার বউ এইবার হাসা হাসাই বড় হইয়া গেছে। সকালে তো বমি কইরা মাথা ঘুরিয়া অবস্থা খারাপ, পরে নারী পরীক্ষা কইরা দেখি ঘটনা জটিল। বমি করেছে? কই আমার তো কিছু কইল না। কত জিগাইলাম। তুমি চিন্তা করবা দেখাই কই নাই। ঘটনা কি আসলেই জটিল? সদরে নিতে হইব। তোমার সময় সুযোগ মতো নিও। তয় ঘটনা জটিল ওয়াতি হওয়া কি চারটেখানি কথা? কি? বৃদ্ধা হাসেন। তোমার ছোট বউরা এখন পুয়াতি, কয়দিন পর তুমি বাপ হইবা। সেই কথা শোনার পর থাইকা মাইয়া শরমে বাঁচে না, সারাদিন ঘর থাইকাও বাহির হয় না। যাও বইয়ের কাছে যাও। নাজির বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকে। নড়ার শক্তিটুকুও দেহে পায় না। শেষে অনেক কষ্টে ভারী দেহখানা নিয়ে ঘর পর্যন্ত পৌঁছায়। ভেতর থেকে ভেসে আসে মেয়েদের হাসির ঝংকার। দরজায় কড়া নেড়ে ডাকে সে। তালমিস্ত্রি। তৎক্ষণাৎ শব্দ থেমে যায়। ফাহমিদা ফিসফিস করে বলে, ওই যে আমাকে মিস্ত্রির স্বামী আইয়া পড়ছে, গেলাম আমরা। ফাহমিদা পলি ঘর থেকে বেরিয়ে এলো। একবার নাজিরের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসলো। নাজির ঘরে ঢুকে বিছানায় বসলো। পরনের পাঞ্জাবি ঘামে ভিজে গিয়েছে। অস্থির হয়ে তা গা থেকে খুলে রাখলো সে বিছানায়। চুল থেকে কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম আঙ্গুলের সাহায্যে মুছে স্ত্রীর লাজুক মুখের দিকে তাকালো। সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে জিজ্ঞাসা করলো, খাইছো দুপুরে? মুখে জবাব না দিয়ে উপর নিচ মাথা নাড়ালো মিস্ত্রি। নাজির তার আরো কাছে ঘেসে বসলো। সমস্ত দূরত্ব মিটিয়ে নিয়ে কাঁধে হাত রাখলো। আবেগ লুকাতে না পেরে বলেই ফেললো, যা শুনছি সত্য? আমার তালমিস্ত্রির পেটে আমার সন্তান, আমি বাপ হমু? মিস্ত্রি লজ্জায় মাথা নুইয়ে রাখলো। জানি না, দাদি বলেছে। কেন জানো না? আমি তো শুনছি মায়ের ভিতরে কি এক অনুভূতি হয়। আমার তো এটা প্রথমবার, পরের বার ঠিক বুঝতে পারবো। না চাইতে নাজির হেসে ফেললো। চুমু দিল কপালে। তার কি যে আনন্দ হচ্ছে। এতগুলো বছর একাকিত্বে কাটিয়ে দেওয়া নাজিরেরও দুঃখ বুঝার একজন মানুষ আছে। ছোট্ট একটা পরিবার আছে। সে বাবা হতে চলেছে। পিতৃত্বের স্বাদ পেতে চলেছে। এই জীবনে আর কি চাইতা। বাঁচার ইচ্ছেটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। চিৎকার করে বলতে ইচ্ছা করলো, মিস্ত্রির হাতে হাত রেখে সহস্র পথ পাড়ি দেওয়ার জন্য হলেও আমি বহু বছর বাঁচতে চাই। একসঙ্গে নতুন ভোরের আলো দেখার জন্য হলেও আমি বাঁচতে চাই। আমার সন্তানকে একটা সুন্দর পরিবার আর পৃথিবী দেওয়ার জন্য হলেও আমি লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। সন্ধ্যা নামলো ধরায়। বাড়িতে নতুন বধূর আগমন ঘটেছে। মেয়ে বউরা ছুটেছে সেথায়। স্বামীর বাঁধন থেকে ছাড়া পেয়ে মিস্ত্রিও গেল নতুন ভাবির সঙ্গে ভাব জমাতে। কিন্তু তার পারল কই। দরজার অভিমুখে বড় মামিটাকে খপ করে ধরে ফেললো। টেনে নিয়ে গেল বসার ঘরে। এখানটা আপাতত ফাঁকা। পুরুষেরা একজোটে চেয়ার পেতে বসে আছে। উঠোনের পশ্চিম পাশের ফাঁকা পড়ে থাকা জমিতে। সেখানে গাছের হাওয়া ভালো। নানি সেলিনা, চাচাতো বোন রেশমা, ফুপু তমিজা, সরলাও রয়েছে। বাবা মারা যাওয়ার পর এ নিয়ে 2 বার এসেছে সরলা। ভাইরা তেমন কিছু বলে না, কি বা বলবে। আর বড় মামি গম্ভীর কণ্ঠে বললেন, কি হলাম তোর মায়ের থেকে? পেটে পোলাপান আইছে নাকি? মিস্ত্রি অপ্রস্তুত হলো। সেলিনা বিরক্তি নিয়ে বললেন, এইটুকুন একটা মাইয়া কি এর পোলা পাইন জন্ম দিব আম্মা? কেন, আমরাও তো দিছি, কিছু হইছে? আমনে নিজের পোলার বউ কইরা মিয়া বুঝি বয়া খাইতেন? বড় মামি নড়ে চড়ে বসলেন। আরো সুখে রাখতাম, রানীর হালে থাকতো। আমাগো কাছেই তো একদিন বড় হইছে। হইছে, মামি আর ভরির মাঝে পার্থক্য আছে। তাও আবার নানা নানি বাইচ্চা থাকাকালীনই যত আল্লাহ দেখায়। আমগো মিষ্টি এখনো কি কম সুখী? শ্বশুর শাশুড়ি নাই, নিজের সংসার, যখন যা খুশি করতে পারে, যা খায় তাজা খায়।
কত সুখী জানা আছে। সংসার তো চাচি হরিগো দহলে, আবার এক গাদা গরুও নাকি পালে। মাইয়া মানুষের চেহারা সুরত দেখলেই বোঝা যায় কেডা সুখী আর কেডা অসুখী। সংসার আলাদা না রে মিষ্টি? বড় ফুপুর প্রশ্নের জবাবে মাথা নাড়ায় মিশ্রি। হ্যাঁ, কবে থেকেই তো আলাদা। তবে 2 বেলা রান্না আর ঘর গোছানো ছাড়া আমার আর তেমন কোনো কাজ নেই। বাড়িতে কাজের জন্য আলাদা লোক রাখা আছে। ঘরবাড়ি লেপ পোছ, ঝাড়ু দেয়া, গোয়াল পরিষ্কার সব কলিমের মাই করেন। আমি মনে হয় বিয়ের পর একবার গোয়ালঘর ঝাড়ু দিয়েছিলাম। তারপর থেকে উনি আর কখনোই এসব করতে দেননি। গরু ছাগল যা পালার উনিই পালেন। বড় খামার তো, সাথে সহকারীও আছে। চাচি শাশুড়ি আমার মা মুরগি পালনের পরামর্শ দিয়েছিল। উনি শুনতেই নিষেধ করে দিয়ে বললেন, তোমার এত পাকনামো করতে হবে না। এমনকি মাছ আনলেও মাঝে মধ্যে উনিই কোটেন। আমি তো সব মাছ অত ভালো করতেও পারি না। বিয়ের প্রথম প্রথম রান্নাও করতে পারতাম না। এখানেও আমি যথেষ্ট সুখে রানীর হালেই আছি। নিজের মা চাচিদের থেকে অন্তত বেশি। এমন সুখ কজন মেয়েই বা পায় জীবনে। কথাগুলো বলতে গিয়ে মুখমণ্ডলে আনন্দ যেন উপচে পড়ছে মেয়েটার। ছোট ফুপুর দিকে নজর যেতেই বলল, যেই বদনাম একবার রটেছিল, অবশ্য ঘরের মানুষরাই রটিয়েছিল, তারপরেও যে এত ভালো স্বামী সংসার পেয়েছি, এটাই তো অবাক করার বিষয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভালো সৎ মানুষদের সাথে কখনো তিনি অন্যায় পছন্দ করেন না। বড় মামির মুখখানায় মলিনতা ভর করলো। সরলাও ঠেস দিয়ে বলা কথাটা খুব সহজেই বুঝে গেলেন, তাই সেখানে আর বসলেন না। তিনি চলে যেতেই তমিজা মুখ বাঁকালেন। দেমাক এখনো কমে নাই। আমি হইলে জীবনেও এই বাড়িতে পা দিতাম না। সকালের সূর্যটা ঠিক করে দুটি ছড়ানোর পূর্বেই নতুন বধূ দেখতে প্রতিবেশীরা ভিড় জমিয়েছে বাড়িতে। সৈয়দুন্নেসা এতে খুব বিরক্ত। বউ ভাতের আগে নতুন বউকে কারো সামনে নিয়ে যেতে নিষেধ করে দিয়েছেন তিনি। এমনটা সবসময় হয়ে আসছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে বেচারা নওশাদের সঙ্গে। আসলে কি সে বেচারা? আপাতত বলা যাচ্ছে না। সবার জোরাজোরিতে ভাইয়ের সঙ্গে নওশাদও মাস্টার বাড়িতে রাতটা থেকে গিয়েছে। সকালে তার ঘুম ভাঙল মাসুমের ডাকাডাকি আর ধাক্কায়। গত রাতে সবার সঙ্গে গল্প করে অনেক দেরিতে ঘুমাতে যেতে হয়েছে, তাই চোখ মেলে ঠিক করে তাকাতে পারল না সে। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করল, সকাল হয়ে গেছে? শুধু কি সকাল, একটু পর দুপুর হইয়া যাইব। তোর অপেক্ষায় সবাই বইয়া রইছে। আমার অপেক্ষায়? কেন, নতুন বউ নাকি আমি? নতুন জামাই। চোখ থেকে সমস্ত ঘুম এক মুহূর্তে গায়েব হয়ে গেল। সোজা হয়ে বসলো নওশাদ। সবাই গত রাতে মেঝেতে মাদুর বিছিয়ে শুয়েছিল। এখন সেসবের চিহ্নটুকু নেই। যে যার মতো গোছগাছ করে চলে গিয়েছে, শুধু দেরি হয়ে গেল তার। মাসুমের কথাকে মজা হিসেবে হাওয়ায় উড়িয়ে দিয়ে উঠে গেল সে। বাড়ি জুড়ে অতিথি গিজগিজ করছে, পা ফেলার জায়গাটুকু কোথাও নেই। বিশেষ করে বাচ্চাগুলো ভীষণ দুষ্টু। গলায় গামছা ঝুলিয়ে সাবধানে ঘর থেকে বের হলো নওশাদ। পথিমধ্যে নজরুল আলমের সাথে দেখা হতে তিনি তাড়া দিলেন। মাত্র ঘুম থেকে উঠছোস? আর দেরি করিস না বাপ, তাড়াতাড়ি গিয়ে গোসল সাইরে আয়। নওশাদের খটকা লাগলো। গতকাল থেকে তাকে যেন একটু বেশি তোষামত করা হচ্ছে এই বাড়িতে। শুধুই কি মেয়ে জামাইয়ের ভাই বলে? গ্রাম তো একই। তবে তার সেই খটকা বেশিক্ষণ স্থায়ী হলো। গোসল সেরে ঘরে আসতে বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। কিছু জিজ্ঞাসা করার পূর্বে হাতে নতুন একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে নাজির বলল, চুল মুছুস নাই কেন? তাড়াতাড়ি মুছতে গেল পর। সকালবেলায় পাঞ্জাবি পরতে যাব কেন? হঠাৎ কি হয়েছে বলো তো? নতুন বর বউকে বাদ দিয়ে সবাই আমায় নিয়ে কেন পড়েছে? অদ্ভুত আচরণ করছে। নাজির উত্তর দেওয়ার জন্য সময় নিল। নওশাদ ধৈর্য ধরতে পারল না। শুনেছি ভাবি, না মানে তুমি নাকি বাবা হতে চলেছ, আর আমি চাচা। বলতে গিয়ে আনন্দ যেন উপচে পড়ল তার চোখের কোটরে। হ, তোর লাগে তো নতুন চাকরির ব্যবস্থা করছি। চাচি? নাজির হাসলো। তুই তো আকাম্মা ভণ্ড, সহজে বিয়ে করবে না জানি, তাই এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করতেছি। আজ তোর বিয়া। কি অবাক হলো সে। আরে চিন্তা নাই, ঘরোয়া বিয়া। চাচাগুর কাছে এতক্ষণে মনে হয় খবর পয়সা গেছে। হেরা আইতে আইতে তাড়াতাড়ি কবুল করে ফেলবি। নে তৈরি হ। বাকরুদ্ধ হয়ে বিছানায় বসে পড়ল নওশাদ। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, কী সব বলছো? আজ বিয়ে মানে? মজা করছো? আমায় না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারো? আমি পুরুষ মানুষ, আমার কোনো ইচ্ছে মতামত নেই। না নাই, প্রথমবার নিজ ইচ্ছায় ভুল মানুষ ধৈর্য আইনা মারা খাইছোস। এমন আর কি এর মতামত? তোর কপাল ভালো যে আমি তোর নিয়ে এখনো ভাবি, না হইলে কেডাই তোর বিয়ে দিত? হুট করে না জানে ঠিক করলাম না মানে? প্রায় 2-3 মাস আগে থেকে তোকে আমি বুঝাইছি। একটা প্রস্তুতি তো আছে। 2 নাম্বার বিয়ের আবার প্রস্তুতি কিসের?
এত ভালো একটা মাইয়া পাইছস, এটাই তো কপাল। মাই খাওয়ার আগে তৈরি হ। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তৈরি হওয়া পর্যন্ত সেখানে বসে রইল নাজির। আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তৈরি হলো নওশাদ। বড় ভাইয়ের পিছু পিছু এসে উপস্থিত হলো বসার ঘরে। বয়োজ্যেষ্ঠরা সকলে উপস্থিত সেখানে। সাথে বসে আছেন আফাজউদ্দিন এবং কাজী সাহেব। মাস্টার বাড়ির যে কোনো অনুষ্ঠানে আফাজউদ্দিনকে সবার আগে দাওয়াত দেওয়া হয়। নওশাদ সবাইকে সালাম দিয়ে কেদারায় বসলো, আর চোখে তাকালো ভাইয়ের দিকে। নাজির সেই দৃষ্টিকে অবজ্ঞা করে বলল, বিয়ে পড়ানো শুরু করেন। অলিউল খান আজ মহা খুশি। গতকাল রাতে কাশেম আলী এই বিয়ের বুদ্ধি তার আর নাজিরের মাথায় ঢুকিয়েছেন। তিনি সবাইকে বুঝিয়ে বললেন, শুভ কামে বেশি দেরি করতে নাই দুলা ভাই। আবার কবে না কবে বাড়িতে বিয়া হয়, এর থাইকা নৌসাদের বিয়াটা কালই শালিকের লগে দিয়া দেন। হ্যাঁ, রাহুল শালিক দুই ভাই বোনের একদিনেরই বৌভাত হইয়া যাক। হ্যাঁ। আবেদা প্রথমে রাজি হননি। মেয়ের বিয়ে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। মেয়ের জন্য বেশ কিছু গহনা গড়িয়ে রেখেছিলেন, আলমারিতে তুলে রেখেছিলেন শাড়ি। কিন্তু অলিউল খান স্ত্রীর কথা না শুনে রাজি হয়ে গেলেন। তিনি আর দেরি করতে চান না। মেয়ের বয়স তো কম হলো না, লোকে সুযোগ পেলেই খোঁচা দেয়। তাছাড়া আজকালকার বিয়ের বাজার সব দিক থেকে এমন ভালো ছেলে পাওয়া যায়। বংশ ভালো হলে ছেলে দেখতে শুনতে খারাপ, দেখতে শুনতে ভালো হলে বংশমর্যাদা খারাপ। এই ছেলেও অবশ্য সব দিক দিয়ে নিখুঁত নয়। পূর্বে বিবাহ বিচ্ছেদ ঘটেছিল, তবে এটা আহামরি কোনো বিষয় নয়। তাই সেই রাতেই মাসুমকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন শাড়ি গহনা নিয়ে আসতে। নানির ঘরে বউ সেজে বসে আছে শালিক। পাশে নানি সৈয়দুন্নেসা, মা আবেদা, মামি, খালা আর খালাতো ফুপাতো বোনেরা তাকে ঘিরে বসে আছে। এই বিয়েতে বেশি খুশি মিস্ত্রি। তার প্রিয় ফুপাতো বোন তার যা হতে চলেছে। এখন থেকে শাহবাড়িতে আর তাকে একা থাকতে হবে না, তারও একজন সঙ্গী হবে। কাজে বিয়ে পড়ানো শুরু করেছে। কবুল বলার আগ মুহূর্তে নওশাদের বুকের ভেতর খানি কেঁপে উঠল। প্রথমবারের কথা মনে পড়ল। বিশেষ করে মনে পড়ল লিলিকে কবুল বলে জীবনে গ্রহণ করার মুহূর্তটা। তখনও কি ভেবেছিল এই সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, একদিন সে আবার একই জায়গায় বসে অন্য কাউকে গ্রহণ করবে জীবনে। অথচ সব এলোমেলো হয়ে গেল। তখনই কানের কাছে কেউ ফিসফিস করে বলল, মনে সব ময়লা পুরোনো সব স্মৃতি মুইসা কবুল ক। যারে নতুন করে জীবনে জড়াইছস তার নামে নিজের লেখা দে। এইসব আবেগ, অনুভূতি, ভালোবাসার অধিকার একমাত্র তার, যে শেষ পর্যন্ত পাশে থাকে। নওশাদ চমকে পাশে থাকালো। দেখতে পেল তার জীবনের সব সমস্যার সমাধান বড় ভাইকে। চোখ বন্ধ করলো সে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে দিল 3 কবুল। জীবনের সবটুকু লিখে দিল আরেক নতুন নারীর নামে। কাবিননামায় উভয়ের স্বাক্ষর হতেই সমাপ্ত হলো বিয়ে। কাশেম আলী উচ্চস্বরে আলহামদুলিল্লাহ পড়লেন। সকলের উদ্দেশ্যে বললেন, আমাগো বাড়িতে খালি আনন্দ আর আনন্দ। কাইল বাড়িতে রুহুলের বউ আইল। আমার পোলা আর মাইয়ার ঘরে নাতি নাতনি হইব। এহেন আবার আমার ভাগ্নিরও বিয়া হইয়া গেল। এই গ্রামেই থাকব। সবাই আজই দুপুরে খাইয়া যাইবেন। বিশাল আয়োজন করা হইছে। স্থান একসময় ফাঁকা হয়ে গেল। নওশাদকে নববধূর কাছে যেতে বলা হলেও সে গেল না, বরং বাড়ি থেকে বেরিয়ে গেল। নাজির সবাইকে বুঝ দিল হুট করে বিয়ে হয়, ছেলে লজ্জা পাচ্ছে, রাতে না হয় দেখা সাক্ষাৎ করবে। নাজির বাড়ি যাচ্ছিল, চাচাদের সঙ্গে মাঝ রাস্তাতে দেখা হয়ে গেল তার। দুজনে এদিকেই আসছিলেন। পেছনে সামিউল সেই প্রথমে বলল, নওশাদের নাকি বিয়া। এই খবর কিনা মাইশের কাছ থেকে জানতে হইল। আঙ্গ বাড়ি তো কি হইছে? হাতের ইশারায় ছেলেকে থামিয়ে দিলেন। আমিরুল শাহ ভাতিজার উদ্দেশ্যে বললেন, বিয়ার পরে আমরা পর আর মাস্টার বাড়ি আপন হইয়া গেছে। হ্যাগোর লগে সব শত্রুতা শেষ। তগো অভিভাবক কি আমরা না? তোর বিয়ের কথাবার্তা তো আমরা কইছিলাম। তাইলে নওশাদের বিয়ের সময় আমগো ছাড়াই নিজেরা সব সিদ্ধান্ত নিয়ে নিলি কেমনে? আইয়েন বাড়ির যাই। প্রশ্নের উত্তর দে। আমার বিয়ার সময় আমার বাপের অসুখ আছিল, তাই অভিভাবক আসলেন আপনারা। কিন্তু নওশাদের অভিভাবক হিসেবে এর বড় ভাই আছে, এতকাল সব দায়িত্ব পালন করেছে। বড় ভাই থাকতে অন্য কেউ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন নিবেও? এই বিয়ে আমার দাদা শ্বশুর মরার আগে ঠিক করে গেছিল। আজকে সবাই জন আমার শ্বশুর আর আমার চাচা শ্বশুরের। এত ভালো সুযোগ কেউ হাতছাড়া করে? রাইতে হুট করে সিদ্ধান্ত নেওয়া হইল যে সকালে বিয়া, তাই সবাই সকালেই জানছেন। তাইলে বাড়ির জামু কেন? বিয়া শেষ মানে? সকলে অবাক হলো। নাজির বাড়ির দিকে হাঁটা ধরল। শেষ মানে শেষ। আমরা রাইতে দেরি করে ফেলছেন। থাক, দুপুরে খাওয়া দাওয়া করে যাইয়েন। আমি যাই, নতুন বই লাগে চাচিকে সব গোছাতে কই। আমিরুল শাহ হতভম্ব হয়ে গেলেন। ছেলে ভাইয়ের উদ্দেশ্যে বললেন, কি কইয়া গেল ওই? বিয়া শেষ মানে?
আমগো ছাড়াই বিয়ে শেষ? মুমিনুল শাহ নীরব দর্শক হয়ে রইলেন। তার এসবে কিছুই যায় আসে না। নওশাদকে সারাদিন আর পাওয়া গেল না কোথাও। নাজির বাড়ি ফিরে সবাইকে জানালো, সাথে চাচিদের গালমন্দ খেলো। ঘরগুলো কলিমের মাকে দিয়ে পরিষ্কার করিয়ে নতুন করে আবারও উঠোন লেপালো ভাই। ভাবিদের দিয়ে সাজানো হলো নওশাদের বাসর। বৌভাতের অনুষ্ঠান শেষ হলো। নতুন বউ নিয়ে বাড়ি ফিরল নওশাদ। অলিউল খান আবেদাও মেয়ের সাথে তার শ্বশুর বাড়িতে এলেন। শুধু শ্যালকদের উপর বিশ্বাস করে অপরিচিত এক ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন। ছেলের বাড়িঘর না দেখলে কি হয়? চারিদিকে চাপা গুঞ্জন উঠেছে। এই প্রথম শাহবাড়ির কোনো ছেলে তালাক হওয়ার পর ঘরে দ্বিতীয় বউ তুলেছে। মর্জিনা নতুন বউয়ের মুখ দেখে বললেন, পর্ব 57। এইবারের বউটা ভালো হইলেই হয়। হুনো মাইয়া, মন দিয়া সংসার করবা, স্বামীর কথা শুনবা, বাড়ির বড়গো সম্মান করবা। মাইয়া মানুষ এতটুকু সহ্য করতে না পারলে কখনো সংসার করা যায় না। শালিক ঘোমটার আড়ালে মাথা নিচু করে রাখলো। ধীরে ধীরে ঘর থেকে লোকজন কমলো। আবেদা মেয়ের পক্ষ থেকে হেসে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।